বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনার শুরুতেই আমি কার্নোট চক্রের ওপর আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি কার্নোট চক্রটি নিয়ে কিছু কথা বলেছিলাম, আজকে তার উপর বিস্তারিত আলাপ করার আশা রাখি ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব যে এই কার্নোট চক্রটি আসলে কি। এই যে চক্রে একটি আদর্শ গ্যাসকে কার্যকরী পদার্থ হিসেবে বিবেচনা করে নির্দিষ্ট পরিমাণ আয়তন, চাপ ও তাপমাত্রা হতে শুরু করে একটি সমষ্ণ প্রসারণ এবং একটি রুদ্ধতাপীয় প্রসারণ, এরপর একটি সমষ্ণ সংকোচন ও রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়াটি সুসম্পূর্ণ করার পর এটি আগের অবস্থানে ফেরত আসে, সেটি হলো কার্নোট চক্র। অর্থাৎ এখানে সংকোচন হবে দুইটি এবং সম্প্রসারণ হবে দুইটি। আমাদের একটু মনে রাখতে হবে যে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ হবে, আবার সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ হবে, আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন হবে। আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। কার্নোট ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য বিজ্ঞানী কার্নোট সকল দোষ ত্রুটি মুক্ত যে আদর্শ ইঞ্জিন কল্পনা করেন সেটি হলো কার্নোট ইঞ্জিন। কার্নোট ইঞ্জিনের এর যে মৌলিক যে কিছু বিবরণ সেটি এখানে দেখানো হচ্ছে। কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে একটি থাকবে তাপ উৎস, যেখানে তাপ উৎপন্ন হবে। প্রথমে কার্যনির্বাহক বস্তু হিসেবে আমরা যে কোনো জ্বালানিকে এখানে প্রবেশ করাবো। তাপ উৎস সেই জ্বালানিকে পুড়িয়ে তাপ উৎপন্ন করবে। আর অন্তরক পদার্থ হিসেবে বিভিন্ন ধাতব কাঠামো মাধ্যমে এটি বসানো থাকবে। তারপরে তাপগ্রাহক অংশটি ওই তাপ উৎস থেকে তাপ শোষণ করবে এবং এই তাপের একটি অংশকে কাজে রূপান্তর করবে। আর এই কাজে রূপান্তর করবে যে ইঞ্জিনটি, সেটি কিন্তু কার্নোট ইঞ্জিনের মূল কাঠামো হিসেবে আমরা উপস্থিত করি। এখানে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে। প্রথমে সিলিন্ডার বা চোঙ, যেটির মধ্যে কার্যনির্বাহক বস্তু আছে। তারপরে তাপ উৎস, যেটিতে জ্বালানিকে পোড়ায়ে তাপ তৈরি করা হচ্ছে। তাপ গ্রাহকে তাপ শোষণ করা হবে এবং এই গ্রাহকের থেকে একটি অংশ তাপকে কাজে রূপান্তর করা হবে। আর এরপরে তাপ গ্রাহকের আরেকটি অংশ আছে যেটি তাপকে গ্রহণ করবে এবং গৃহীত তাপের একটি অংশ কাজে রূপান্তর হবে। আমরা এরপর কার্নোট চক্রের ওপর পরবর্তী আরো কিছু মৌলিক বিষয় আমরা দেখব। কার্নোট চক্রে প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহক বস্তু থেকে তাপ শোষণ করে তার একটি নির্দিষ্ট অংশ চাপ, আয়তন, তাপমাত্রা এগুলোর পরিবর্তন করে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রসারণ এবং পরবর্তীতে সমষ্ণ রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মানে তাপের, অর্থাৎ ওই শক্তির একটা নির্দিষ্ট অংশ কাজে রূপান্তর হবে আর বাকি অংশটি কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে অথবা অপচয় হবে। কার্নোট চক্রে একটি একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়াতে যে কার্যনির্বাহক বস্তুগুলো শক্তি উৎপন্ন করছে এই শক্তিগুলোকে কোনো অবস্থাতেই প্রাথমিক অবস্থানে আবার ফেরত আনা সম্ভব না এবং এই প্রক্রিয়াটি খুব ধীর গতিতে সম্পন্ন হয়। এখানে তাপ দেওয়া হলে অন্তরক পদার্থগুলো এই তাপের অংশগুলোকে বাহিরে ছড়িয়ে পড়তে বাধা সৃষ্টি করে এবং তাপ উৎস এবং গ্রাহকের মধ্যে এক ধরনের তাপ সঞ্চালনের প্রক্রিয়াগুলোকে সুষ্ঠু মতো যাতে চলে সেই ব্যবস্থা তারা দিয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ, চার এখানে বিশেষ একটি ইঞ্জিনের কাঠামোতে কিভাবে জ্বালানি এবং গ্যাস আগমনী ভালভ দিয়ে ভিতরে প্রবেশ করে সেটির চিত্র দেওয়া হয়েছে। এটি হলো গ্রহণ ঘাত, দ্বিতীয় হলো সংকোচন ঘাত। এই ঘাতে ভিতরের যে জ্বালানি গ্যাস সেগুলো প্রায় 1/15 আয়তন হয়ে যায় এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয় প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে স্পার্ক এই অংশে আসে, এটি কার্যকর ঘাত। এখানে
আহ, বৈদ্যুতিকভাবে অগ্নিস্ফুলিঙ্গ ঘটায় সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, ফলে এই সংনমিত জ্বালানির মধ্যে প্রচন্ড বিস্ফোরণ সহকারে এটি দগ্ধীভূত হয়। দগ্ধীভূত গ্যাসগুলো তখন নিচের দিকে চাপ প্রয়োগ করে, তখন এই যন্ত্রটি কাজ করে, আর নিঃসরণ ঘাতে এই গ্যাসগুলো কিন্তু বের হয়ে যাবে। এই মোটামুটি এখানে আহ 4 স্ট্রোক বিশিষ্ট যে পেট্রোল ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের মূল গঠনটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো। কার্নোট চক্রের ক্ষেত্রে আমাদের যে কাজগুলো সম্পূর্ণ হবে তার প্রথম দুটি হবে ধনাত্মক আর পরের দুটি হবে ঋণাত্মক। এই 4টি অংশের সমন্বয়ে আমরা মধ্যবর্তী একটি এবিসিডি ক্ষেত্রফল অংশের উপর কাজ পাবো, আর এটি কার্নোর ইঞ্জিনের মূল মূল আলোচনার বিষয়। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আমরা পরবর্তীতে তাপীয় ইঞ্জিন এবং এর উপর আরো বিস্তারিত আলোচনা করার আশা রাখে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।